আচ্ছা, প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আপনারা সবাই সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করবেন। এখানে এখানে হলে ভালো হয় না? রতনদা, তোমার পিছনে মদনদা, সকলে সম্মিলিতভাবে আপনারা এটা করবেন। ওখানে সবাই পাবেন না, সবাই যেতে পারবেন না, সবাই যেতে পারবেন। এখানে ঠিক আছে, বাতি নিয়ে আসুন। মনন্দা, তুমি যাও। সবাই ধরেন, দিদি যাও। সম্পাদিকা না থাকলে তো আমরাও আসি। সবাই এসো। আগুনের পরশময়ী ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দাহন দানে। আগুনের পরশময়ী ছোঁয়াও প্রাণে। একটু বড় না, এমনিতে থাকা একটু দাঁড়া করে এক জায়গায় ছোট ছোট হলো, একটাই জায়গায় স্টিল, হাতে মাথাটাই দেখছে, কিন্তু ঘুরে ঘুরে করলে কি হবে, সব এটাই চলবে। আমি সর্বপ্রথম সভাপতি মহাশয়কে বলব সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মায়ের প্রতি আমাদের অনুষ্ঠানের সভাপতি হিসেবে বরণ করেছেন, সেই জন্য আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। সকলের কাছে সেই জন্য আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে আপনারও যে একটা পত্রিকা আছে, সেখানে আমরা বক্তব্য হচ্ছে কিষাণ পত্রিকা আমি 56 বছর চালাচ্ছি। এটা একটা দীর্ঘ কঠিন যাত্রা। হ্যাঁ, তখন অনেকের জন্ম হয়নি, তখন আমার যারা শুরু করেছিল তারা অনেকে চলে গেছে। তো এই যে দীর্ঘ পথযাত্রায় আমি যে বাঁচিয়ে রেখেছি, আমি নয়, আমরা যে বাঁচিয়ে রাখতে পেরেছি, মায়ের যখন বললেন আমি চাই, আমি কিন্তু আনন্দিত হলাম। আমার কিন্তু এই টাকা পয়সাটাকে সকলে ঠিক সুষ্ঠু ব্যবহার করতে পারে। হ্যাঁ, পুরুষ মানুষ অনেকে মদ খেয়ে টাকা ওড়ায়, সারাদিনে 4 প্যাকেট সিগারেট খায়, এইরকম নানান জিনিসে টাকা ওড়ায়। কিন্তু হিসেব করে দেখলে ওই টাকাটাকে যদি একটা কেউ এরকম ধরনের সৎ কাজ সে করে, তো সেটা সমাজের উপকার, নিজের উপকার, সকলের সৎ কাজ করে। অনেকে হয়তো ঠাকুরের মঠে মন্দিরে অনেক টাকা দান করে দেয় মহিলারা, সেটা ভালো কথা, কিন্তু আমি সেটা পালন করছি না। কিন্তু তা সত্ত্বেও সাহিত্য সেবা করাটা একটা সমাজে একটা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ। এই কাজটা কিন্তু উনি করেছেন, এই জন্য সত্যি ধন্যবাদ রাখবো। এবং আমি সবসময় চেষ্টা করি বাইরের পত্রিকাকে কীভাবে গাছ করানো যায় সুন্দর করে করা। সেটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি, যে পরের সংখ্যা সূত্র হোক। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি শুনে নেব ডক্টর নারায়ণ চন্দ্রের। নমস্কার, আমি এক মুঠো রোদুর। আমার নাম নারায়ণ চন্দ্র সরকার, বাড়ি বারাসাত। আমার 1 বছরখানিক আগেই মায়াদের এই অনুষ্ঠানে আমরা বসিরহাটে গিয়েছিলাম। বসিরহাটে একটা অনুষ্ঠানে গিয়ে মায়াদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো আজকে মায়াদি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। মায়াদি এক মুঠো রোদুর এই সাহিত্য পত্রিকায় উনি সম্পাদক। তো আমার 2-একটা লেখাও হয়তো মায়াদিকে আমি দিয়েছি।
সেই জন্যে মায়াদি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তো আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই ছোট্ট অনুষ্ঠানে আমি মায়াদির এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে অত্যন্ত খুশি হয়েছি এবং এই মায়াদির আরও মানে যাতে বই বেরোয়, আমরা সহযোগিতা করতে পারি, লেখা দিতে পারি, সেজন্য চেষ্টা করব। এরপরে নিজের পরিচয় দিয়ে দেবেন। প্রত্যেকেই বলছি যে যখনই বলবেন আপনি নামটা ডক্টর রতন কুমার ঘোষ, বারাসাত। না, ডক্টর রতন কুমার ঘোষ কোন বারাসাত? আমি বারাসাত থেকে আসছি। আমার নাম হচ্ছে ডক্টর রতন কুমার ঘোষ, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার আছে ফ্রম বারাসাত। আমি এখানে মায়াদি আমাকে কয়েকদিন আগে আমন্ত্রণ জানিয়েছে যে আমার একটা সাহিত্যের অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে আপনার আমন্ত্রণ থাকতো, তাই আমি এখানে আসছি ওই জন্যই যে মায়াদির সাহিত্যের অনুষ্ঠানটা সুন্দরভাবে যাতে হয় এবং আমি ওখানে আমার একটা লেখা কবিতা আছে, সেই কবিতাটা পাঠ করতে পারি, শোনাতে পারি। এখন কবিতা পাঠে হবে। সবার থেকে উনি গুণে মানে বড়, আমাদের সকলের কাকু, পাড়াময় আমরা সবাই কাকুকে আমি কাকুর থেকে জানতে চাইবো আজকের এই সাহিত্য আসরে এসে আপনার কেমন লাগছে, আমরা কতখানি ঠিক বা ভুল করছি আপনার থেকে আমরা শুনতে চাই। এটাই হবে। বেসিক্যালি আপনাদের সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। আমি সাহিত্য জগতের লোক নয়, খানিকটা স্পিড বেরিয়েছি এবং ভালো ছবি আছে। ওনার সাথে একটা রেফারেন্স আমার পরিচয় ছিল একজন স্বনামধন্য চিত্রশিল্পী, তিনি বলেছিলেন সুমিতা ডক্টরবাবু মেয়েটিকে একটু দেখো, সেই সুবাদে আমার সাথে আলাপ, এখনো দেখে যাচ্ছি, জানি না কতদিন জানতে পারবো। তার পাশে যিনি আছেন সুদীপা শাহ, ওনার কত যে গুণ বলবো সেটা আমি নিজেই জানি না, মানে একাধিক গুণ আছে। একদিকে উনি কবি, ইতিমধ্যে 8খানা ওনার নিজের বই আছে, অন্যদিকে উনি সাহিত্যিক, অন্যদিকে উনি বাহ্যিক শিল্পীটা আমি বলবো না, এই জন্যই বলবো না, মধ্যিখানে উনি রেফারেন্স টেনে দিয়ে বাহ্যিক শিল্পী নিয়ে আমি অতটা বলবো না, তার কারণ কিছু আছে। তার সাথে উনি একটা সাংবাদিক, কিছু পত্রপত্রিকায় লেখালেখি করে। বাহ্যিক শিল্পী তো আছেই, কিন্তু অনেক সময় অনেক কিছু গোপন থাকে, যেটা সাইলেন্ট থাকে, যেমন আমরা ইংলিশেই আবার ওনার ব্যাপারটা চলে আসবো যে কেন আমরা এটাকে সাইলেন্ট নাকি নো বলি, কেন বলি না। তো যা ওনার আবৃত্তিটা যেটা উনি বললেন আমার সামনে, সেটা আমি সাইলেন্ট রাখলাম। বাকি ব্যক্তিগতভাবে বলে দেবো যে কেন সাইলেন্ট রাখলাম, কিসের জন্য সাইলেন্ট। তো ওনার পরিচয়টুকু এইটুকু দিলাম। আমি প্রত্যেকেই বলবো যে প্রত্যেকের সাথে কন্ট্যাক্ট। আমি একমুঠো রুদ্রের জন্য লেখা পেয়েছি, কিষানের জন্য লেখা পেয়েছি, এবং আমি যার নাম বললাম রেখা মুখোপাধ্যায়, তার বইয়ের জন্য লেখা পেয়েছি। আমি যারা লিখতে চান তারা আমাকে দিয়ে দেবেন, এদের সঙ্গে আমার ভালোভাবে কন্ট্যাক্ট আছে, রিলেশন আছে, এবং আমরা দিদি কিভাবে সবকিছুর মধ্যে থেকেও না থাকার মতন করে সাহিত্যটাকে বের করে নিয়ে এসেছিস, এটা আমি দিদির মুখ থেকে আমি নয় আমরা সবাই শুনে নেব। বই বের করেছি, তাও মনন্দার সাহায্য। তারপরে আপনার প্রিয় আছে সমীর দেওয়া আছে, বের করেছে। এইভাবে করে ছোটোখাটো একটা অনুষ্ঠান করার মনের আগ্রহ ছিল, একটা করব। সেই অনুষ্ঠানটা করেছি, আমি বাড়িতেই করেছি। যাই হোক, করে আরম্ভ করে সবাই এসেছে, আমি খুব খুশি, খুব আনন্দিত, মানে খুব ভালো লাগছে। আর কি বলতে পারি, আমার এই ছোটো মানুষের একটা আমন্ত্রণ এরা এসছে, তো জানি আমি সামনের বছর একটু ভালো করে বড় করে করতে পারি, মানে সবাইকে আমি বাড়িতে আনবো, এইটাই আমার কথা। অনেক অনেক অভিনন্দন দিদি, তুমি এসো না ওখানে দাঁড়াও। এই এক মুঠো তবে একটা কথা আমি না বলে পারছি না, উনি যান, আপনি সাইডে যান, সাইডে যান। আমি ওনার বাড়িতে যখন যেতাম, ওনার তখন হাজবেন্ড ছিল, আমি লক্ষ্য করেছি ভদ্রলোক মানে বসে বসে কবিতা লিখত, কিন্তু কবিতাগুলি লিখেছে একটা
এরকম খাতা, তো আমাকে মাঝে মাঝে পড়ে শোনাতো। হ্যাঁ, সঙ্গীত আছে, সভা সঙ্গীত আছে, ছোটখাটো কবিতাও আছে। তো আমি বললাম, আরে আপনি এগুলো, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হলো যে উনি তখন সেই জায়গায় যাননি। আমার মনে ওই যে স্বামী লিখে গেছে, তার লেখার ও যে লিখে গেছে ইন কন্টিনিউশন, ওর হয়তো প্রেরণা এসছে যে আরে এই যদি লিখতে পারে, সে একটুখানি শিখ ছিল না, ও একটু শিখ ছিল, নানা রকম শিখ ছিল, আমারই সামনে মারা গেছে। তো আমার মনে হলো যে ও সেটার থেকে অনুপ্রেরণা পেয়েছে। এবং তা নাহলে সাহিত্য লেখা কিছুটা সম্পর্ক দরকার করে। ধরুন আপনার সঙ্গে যারা এখানে আপনারা আছেন মোটামুটি একই ভাবধারায় চালিত, তো ভাবধারা যারা চালিত হয়, এই একটা জায়গায় আছে যে আপনি যে জিনিসটাকে স্মরণ করছেন, কি স্মরণ করছেন, আমি সাহিত্য। এখানেই গীতার একটা কথাই আছে যে গীতায় শ্রীকৃষ্ণ সার কথাই বলেছে মামেকম স্মরণ করছে। আপনি কি স্মরণ করছেন? সাহিত্যকে স্মরণ করছেন। আপনার সাহিত্যই আপনার ভগবান, সাহিত্যটাই আপনার প্রেরণা, অন্য কিছু ভাবছেন না। ন্যাচারালি আপনার ভিতরে সেই সাহিত্য আস্তে আস্তে ভিতর থেকে ঢুকে যাচ্ছে, আপনার অজান্তে, আপনার মানে চিন্তাধারার বাইরে। একদিন লিখতে লিখতে দেখা গেল আপনি নিজেও একজন লেখক হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? এটাই হয় বাস্তবিক। কেন বলছি শুনুন, যেমন কবির বলতো, ভক্ত কবির বলতো, मैं हरि का पीछे पीछे घूम रहा, हरि नाम में, जब मैं हरि बना, हरि मेरे पीछे पीछे। অর্থাৎ আপনি যখন সাহিত্যিক হলেন, ওই সাহিত্যের যে ভাবধারা, চিন্তাধারা আপনার পিছনে পিছনে ঘুরছে। না লিখলে আপনাকে শান্তি দেবে না, বসতে দেবে না। সবসময় বলে আরে একটা কিছু লিখি, সবসময় মনে হয় এটা একটু করি। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমি যতটুকু মনে হয়েছে আধ্যাত্মিক চিন্তাধারায় আমার কাছে যেটা মনে হলো যে এটা আপনারা বন্ধ করতে পারেন চাইলেও। মানে ইট হ্যাজ বিন এন্টার ইউর বোন সেল, এন্টায়ার বডি অ্যাট কনজিউম। প্রথমেই একটু পরিচয়টা করিয়ে দিলাম প্রথম পর্বেই, তবুও একটু বলে দিই। আমি কবিতা শোনাবো নিশ্চয়ই। যে রেবা মুখার্জি বলেছিলাম যে ছবি দেখাবো, দেখুন এই পত্রিকায় স্থান পেয়েছে এক মোটর দূরে ওনার স্টেজ মৌন মিছিল রেবা মুখার্জি, যাকে আপনারা দেখছেন কর্নারে বসে আছে। সবাই একটু হাততালি দিয়ে না দেখিয়েছি, এভাবে দেখিয়েছি। তো আমার কবিতা আরেকবার একটু বলুন। হ্যাঁ, ঠিক আছে। আমার কবিতা আমি আগেই বলি, সুদীপার মতো বা যারা খুব লেখেন, আমি পেডিয়াট্রিক ডিপ্রেশন, অর্থাৎ বাচ্চাদের যে ডিপ্রেশন হয় তার উপর একটা লেখা। এইটাই আমার বিশেষ সাবজেক্ট, এটা নিয়ে লিখবি। হঠাৎ বাচ্চা ঘ্যান ঘ্যান শুরু করেছে, বই পড়াতে গিয়ে তার মনোযোগ চলে যাচ্ছে, নিজেকে সব ব্যাপারে গুছিয়ে নিচ্ছে, মায়ের কাছ থেকে সরতে চাইছে না, কিছু বললে প্রচণ্ড রেগে যাচ্ছে, খেলাধুলা করতে চাইছে না, কিছু পাওয়ার জেদ বেড়ে যাচ্ছে, কথায় কথায় মারামারি করছে, একটু বয়স বাড়লেই চাহিদা অনেক বেড়ে যাচ্ছে, বয়স সঙ্গে কাছাকাছি সময় তার অনেক কিছুই ভালো লাগছে না, বয়স বাড়ার সাথে সাথে তার কিছুই ভালো লাগছে না, অবসাদ অর্থাৎ ডিপ্রেশন থেকে সে চুরি করা শিখছে, চুরি করার টাকা দিয়ে সে নেশা করছে। যদি বাবা ও মায়ের উপসর্গ থাকে তবে তাদের থেকে বাচ্চা আক্রান্ত হতে পারে, প্রয়োজনে মনোচিকিৎসকের কাছে যেতে হবে, বাচ্চার সঠিক কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং করার পরও যদি বাচ্চার উপসর্গ দেখা যায় তবে সেই বাচ্চার নিয়মিত চিকিৎসা করিয়ে ভালো ফল পাওয়া যাবে। চিকিৎসকের পরামর্শ মতো কাউন্সিলিং ও নিয়মিত চিকিৎসা করান আপনার আক্রান্ত বাচ্চাকে অবসাদের হাত থেকে বাঁচেন। কথা প্রসঙ্গ বলি, এটা কিন্তু কবিতা নয়,
আমার ডান দিকে যে মনন স্যার বসে আছেন ওনাকে আমি লেখাটা দিয়েছিলাম, উনি এটা চেপেছেন, দায়িত্ব ওনার ছিল। যদিও সম্পাদিকা মায়ারানী শাহ যেভাবে দিয়েছিলাম সেইভাবে ভালো লাগবে না, উনি সাজিয়ে গুছিয়ে লেআউট করেছেন। একটা ছোট কি বলবো, অনুগল্প বলবো না, অনুগল্প বললে হবে না, শিক্ষামূলক, হ্যাঁ একেবারে ঠিক, একেবারে ঠিক, একটা শিক্ষামূলক বিষয়, যাতে জনগণ কিছু শিখতে জানতে পারে, তাকে সচেতন করে দেওয়া। আর আগেই আমি বলেছি, আমি যেহেতু পেশার চিকিৎসক, চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় লিখি। আর আমি যেটা নিয়ে একটা পুরস্কৃত হয়েছিলাম, ছোট কবিতা ইনস্ট্যান্ট লিখে একটা যেটা বলবো হেলথ ম্যাগাজিনে, সেই নিয়ে একটু মনে আছে, আমি 4টা লাইন শোনাই। আমরা নুন অনেকেই খাচ্ছি, কিন্তু নুন কি ধরনের নুন খাচ্ছি আমরা জানি না। যেটা আয়োডিক নুন বলে, আয়োডিক সল্ট বলে, সেটা আমরা তো খাই না, জানি না। তো সেটা নিয়ে একটা লেখা, এবং এটা আমি একটা হেলথ ম্যাগাজিন থেকে পুরস্কৃত ইনস্ট্যান্ট বসে লেখা। তো কবিতার নাম হচ্ছে লবণ। শুধু কেবল নুনের নেই কোনো গুণ, সেটা হতে হবে আয়োডিনযুক্ত নুন। সকাল বিকাল সন্ধ্যায় রান্নায় লাগে নুন, রান্না ছাড়াও নুনের আছে অনেক গুণ। স্মৃতি থেকে বললাম, এটা বই থেকে পাঠ করেছিলাম, এই জন্য আমি একটুখানি ঘুরিয়ে দিলাম। আর আমি তার থেকে চলে যেতেই হবে, অনেক দূর থেকে এসেছি, স্যারকেও নিয়ে যেতে হবে আমার দায়িত্বে। আমি বলবো যারা লেখা লিখছেন ভালো লেখা লিখুন, যদি কেউ চান আমি স্যারের হয়ে এবং সুদীপা, তারপর রেবা দিকে সবাইকে বলছি, মাদি আমাদের চক্রবর্তী যিনি এতক্ষণ অ্যাঙ্কারিং করছেন, তারপরও লেখা থাকলে এখনই লেখা দিয়ে দিতে পারেন। একটু পরে আমরা একটু ছোট সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করব, তারপর আমরা এখান থেকে চলে যাবো। এবার সোমাকে আমি ডেকে নিই। সোমা গান কর, একটা গান করে, কারণ অনেকক্ষণ একই আমরা শুনছিলাম, এবার ওর গান পারবে না, তুমি যাও, আমি আমি যে গানটা করছি এটা হলো যেহেতু মানে খুব সামনেই আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, তো একটা আগমনী গান করছি, ঠিক আছে? দুর্গতি নাচিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা।
আমারও তো প্র্যাকটিস হয়নি, তাও আমি একটুখানি চেষ্টা করলাম। কণ্ঠে সুমধুর কণ্ঠে সুললিত কণ্ঠে সঙ্গীত উনি পরিবেশন করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ সম্পাদিকার তরফ থেকে এবং যারা কবি সাহিত্যিক আছেন তাদের তরফ থেকে আর একবার আমি ধন্যবাদ জানিয়ে আমি এরপরে আহ্বান করব যিনি এখনই আসবেন জ্যোৎস্না দে সরকার। তারপরেই আমি এতক্ষণ যিনি অ্যাঙ্কারিং করছেন তাকে একটু বিশ্রামের পাঠিয়ে দিলাম, তারপরে ওনার কণ্ঠে আমরা কিছু সঙ্গীত এবং কবিতা শুনব। আমি রেডি হতে বলবো জ্যোৎস্না দে সরকার, একটু তাড়াতাড়ি একটু বিশ্রাম নিন ওনার পর তারপরে ওটা সরিয়ে নিন। তাতে অনেক দূর থেকে যাচ্ছে সকলে এরা আমি বললাম আমি তো ভাবলাম কৈলাস থেকে এসেছি। আমি কৈলাস না রে, পাতাও থেকে এসেছি। কাকু খেতেও চলে আসুন। একটু জল খাওয়ালে ভালো হতো। যা হ্যাঁ ওইখানে জল আছে। ওই ঘরটায় বললাম কেন সময় যাচ্ছে কিন্তু সবাই চলে যাবে, বলছি না সবাই হয়ে গেছে, ওগুলো আর কিছু বলা যাবে না, যেটা হবে পরে হবে। তরকারি করেছি মিষ্টি হবে তো? হ্যাঁ ওই প্যাকেটে ঠিক আছে, আমি গিয়ে দিয়ে আসি নাকি? এই তো সুমন যাচ্ছে, তো সুমন যাচ্ছে। জল খাও না বাবা, যাবো একটু জল খাবে। হ্যাঁ শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। সুমন তাতেই চলে যাবে। কি আমাকে যেতে বললো নাকি? অসুখ করা এখানে বসবো। তাই না? আমার হয়েছে না গো, আমি এতদিন আমার শরীর খুব ভালো ছিল, আজকে 1 বছর ধরে আমাকে ভোগাচ্ছে, 1 বছর 1.5 বছর। বলছি শুরু করুন, শুরু করুন। জল খাও একটু, গলা শুকিয়ে গেছে। ওইখান থেকে কাউকে তুলে দিতে পারেন, এই কাটায় যে জায়গায় ভালো হবে না। আরে ওই লেমন দিলে হাতে দিতে এই নে জল খাবি? বেশি না? এই ওইখানে এখনই নাইফের ছবি তুলতে হবে। আবার ফোনের কথা তুমি ভুলে যাই, টাকাটা দিয়ে
রক্তরঞ্জিত অগ্নিশিখায় করালির লোল রসনা দেখা যায়। রক্তরঞ্জিত অগ্নিশিখায় করালির লোল রসনা দেখা যায়। পাতাল তলের যত মাতাল ধান, পাতাল তলের যত মাতাল ধান, পৃথিবীতে এসেছিল ওই মানব। পাতাল তলের যত মাতাল ধান, পৃথিবীতে এসেছিল ওই মানব। তাদের দণ্ড দিতে আসিয়াছে চণ্ডিকা, তাদের দণ্ড দিতে আসিয়াছে চণ্ডিকা, সাজিয়া দণ্ডি চণ্ডী চণ্ডী এলো রে এলো রণরঙ্গিনী এলো রে এলো প্রলয় সংহারিতে বাজাতে ও পিড়িতে ধ্বংস করিতে সব বন্ধন বন্ধি, ধ্বংস করিতে সব বন্ধন বন্ধি, চণ্ডী চণ্ডী এলো রে এলো আমরা শিল্পীর কণ্ঠে এতক্ষণ সঙ্গীত শুনলাম। এবার শিল্পীর কণ্ঠে সঙ্গীত শুনলাম। এটা হচ্ছে বিমলের কাছে শেখা নজরুল। হ্যাঁ, এবার আমি যাকে ডেকে নেব, এতক্ষণ ধরে যিনি অ্যাঙ্কারিং এর ভূমিকা ছিলেন, তাকে নিয়ে অনেক কিছুই বলতে হয়। নিপা চক্রবর্তী এতক্ষণ অ্যাঙ্কারিং করছিলেন। উনি একদিকে কবি, অন্যদিকে সাহিত্যিক, তার সাথে সঙ্গীত শিল্পী, এবং এতক্ষণ আমরা ওনার কণ্ঠেই অ্যাঙ্কারিং শুনলেন। আমি নিপা চক্রবর্তীকে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাই নাম্বার দিয়ে নিস। সুমন, এরা ছবিটা নাও গো। ধরে আছি তো। ও আচ্ছা, এদিকে আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এদিকেই তো রয়েছে। সরি, খেয়াল করুন। পাড়ায় আমায় ঢুকতে দেবে না, পাড়ায় অনেক সুন্দরী মহিলা আছে, তো আমাকে ঢুকতে দেবে। নমস্কার। এক মুঠো রোদ্দুর পত্রিকার আয়োজনে আজ আমরা সকলে সমবেত হয়েছি। এই আনন্দপূর্ণ পরিবেশে ও তো জ্যোৎস্না গান করে এনে দিল চণ্ডীমা আসছে, জানি, সেটা আরও আগে আগে জানিয়ে দিল যে চণ্ডী আসছে। আর তাই একটা স্বরচিত কবিতা বলবো, আর একটা বাচিক শিল্পী হিসাবে একটা কবিতা বলবো। প্রকৃতির জাদুমন্ত নারী, আদি অনন্ত নারী, আদ্যন্ত ঈশ্বরী, বিশ্বভুবনে বর্ণনাতীত মহিমা, রূপ সৌন্দর্যে মাতাল ত্রিভুবন তোমারই বাস্তবতায়। বিস্ময়ের অপপথ সীমানায় পরিতৃপ্তির উচ্ছ্বাস, সভ্যতা এগিয়েছে তোমার হাত ধরেই। রোদে আর শোকে হওনি পরাস্ত ভীত কখনো। তুমি পেয়েছ সন্ধ্যা আরতিতে বিজয়িনী আশ্বাস, ব্যথা ভরা বুকে পেয়েছ অত্যাচার, সহ্য করেছ দংশন, অথচ ঈর্ষায় শত্রু সাজিয়েছে তোমাকে। তুমি সে নারী ভোগ তৃষ্ণার নিষ্ক্রিয় পূর্ণ প্রকাশে দিয়েছ আত্মান্তিক একাকী। ভয়ে কুমুল চোখে ঝরেছে জল, অথচ চোখের তা মুছে নিয়ে বারবার দাঁড়িয়েছ পতিতা নির্যাতিতার পাশে। বন্দুক হাতে বারবার যুদ্ধ করেছ সুন্দরকে বাঁচাতে। রণভূমিতে দিয়েছ রক্ত, আনন্দ সমুদ্রে ঢেউয়ের স্পন্দন,
ঠাকুর দেবতাকে সত্যি করেছ সাধনা। যুগে যুগে রয়েছে দাঁড়াই পুরুষ লোক সমাজের বুকের উপরে অত্যাচার আর অন্যায়ের প্রতিবাদে। ধন্য নারী তুমি তো সে পবিত্রতার প্রকাশ, আবার জননীয় বটে। সেই আদি জননী মহিমামণ্ডিত মহাশক্তির আধার আত্মা শক্তি মহিষী নারী। আমরা নারী, জাগো নারী, জয় নারী। শ্বেতপক্ষ চলছে, সব ভূতরা কেমন আছে, তারা কে কি করে সেটা নিয়ে আমি একটা ভূতের পাঁচালি বলছি। ভূতের মাথায় ভূত চেপেছে, ভূতের বাবার কাজ। ভূতুম সোনা নাচছে এখন তাতই তাতই নাচ। ভূতের মাথায় নেই তো গিলু, কর্মদোষে ভূত। দিনের মাঝে ঘুরে বেড়ায় ওই মান্দ ভূতের ভূত। ভূতের মাসি পেতনি তিনি শুধুই জারি জুড়ি। লম্বা ঠ্যাঙে যাচ্ছে উড়ে স্কন্দ কাটা বুড়ি। ভূতের মেশর কাণ্ড দেখো যেন তিনি কানা। ঝোলাখানা পূর্ণ বলে ধরেন উনি গানা। ন্যাড়া মাথা তিলক টিকা আনন্দে আখ্যানা। জল বাতাসা আহারেতে খেতে উনার মানা। মেছো ভূতের নেই কো বাসা থাকে দিঘির ধারে। নিয়ম করে ঘুরতে আসে ভিক্টোরিয়ার মোড়ে। সন্ধেবেলায় ভূতের মেলায় ভূতরা বাজায় ঢোল। নেচে নেচে বলছে তারা গা হরি হরি বল। পাগল হবার ইচ্ছে হলে ভূতের বাড়ি চলো। জ্যান্ত ভূতের দেখা পেলে হরি হরি বলো। আজকে সর্বশ্রেষ্ঠ কবিতা আমি ঘোষণা করছি। মধ্যে মধ্যে করলে হবে না, আমি আর বিপন্নতা রাখবেন না। তাড়াতাড়ি করুন। দ্বিতীয় যাকে আমি ডেকে নিচ্ছি নারায়ণ চন্দ্র সরকার, যিনি সুদূর বারাসাত থেকে এসেছেন। তাকে মোটিভেট করার জন্য আমাদের তারপর আমি ডেকে নেবো আর একজন কবি, যদিও তিনি পেশায় চিকিৎসক, আমাদের সুদূর বারাসাত থেকে এসেছেন, রতন কুমার বোস, ডাক্তার রতন কুমার বোস। তাড়াতাড়ি 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 লেট করলে হবে। চালু আছে তো? আপনি বললাম করতালিতে বিফলতা করবেন না। তারপর আমি আর একজন কবিকে ডেকে নেব, যিনি আমাদের অধীর আগ্রহে সর্বপ্রথম এসছেন এবং অনেকটাই গোমরা মুখে হয়তো আমি দেরি করে রাখতে পারি। এটা হচ্ছে সুদীপা সাহা, অর্থাৎ এক সাহা মহারানী সাহা আর এক সাহা একটু উপহার তুলে দিচ্ছেন সুদীপা সাহার হাতে। আরেকজন আছে সোমা সাহা। আগে কবিদের খবরটা তুলে দিন। আর একজন আছেন কবি শেষক। আগে কবিদের পর্ব, প্রথম পর্ব কবি, দ্বিতীয় পর্ব সঙ্গীত। আর একজন কবিকে আমি ডেকে নেব, তার তো রেবা মুখার্জি, উনিও সম্পাদক। একজন সম্পাদিকা আর একজন সম্পাদিকার হাতে তুলে দিচ্ছেন। আমরা একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন, দুজনেই নতুন সম্পাদিকা হয়েছেন। পরবর্তী আর এক কবি, শেষ কবি, যার গলায় আমরা শুনলাম এতক্ষণ ধরে এবং অ্যাঙ্কারিং করলেন, সে নিপা চক্রবর্তী, এপাড়ার মেয়ে, এপাড়ার গিন্নি, এপাড়ার বউ। তার হাতে আমাদের সম্পাদিকা মহারানী সাহা উপহার তুলে দিলেন। এটা ভিডিও আমি মহারানীর কণ্ঠে একটি কবিতা শুনবো। তারপরে আমার গানের গ্রাহককে দিচ্ছে। আপনি বাকি আছে, সুমিতা বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, আমি বলে নিই পরে। হ্যাঁ শেষ হোক।